কি আনন্দ আকাশে বাতাসে। আমরা আশা করি তাদেরও ইঞ্জিনিয়ারিং জার্নিটা অনুপ্রাণিত। তার পার্সপেক্টিভ থেকে বলছি, আমি যে গ্রুপে আছি সেখানে রিসার্চ এনভায়রনমেন্ট খুবই হেলদি। নমস্কার, আপনাদের সকলকে আজকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি রূপে উপস্থিত আছেন ইঙ্গিতা ব্যানার্জি। ইঙ্গিতা অস্ট্রেলিয়াতে পিএইচডি করছেন এবং আজ আমরা তার সাথে কথা বলবো বিদেশে পিএইচডি করার সমস্ত খুঁটিনাটি নিয়ে। হ্যালো ইঙ্গিতা। থ্যাংক ইউ। আচ্ছা, ইঙ্গিতা অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে কোয়ান্টাম ইনফরমেশনে পিএইচডি করছে। তো ইঙ্গিতার থেকে আজ আমরা ওর একাডেমিক জার্নিটা জেনে নেব। তো আমার ব্যাচেলার্স ছিল সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে। তারপরে সেখান থেকে গ্র্যাজুয়েট করার পর আমি আইআইটি জ্যাম দিয়ে আইআইটি আইএসএম ধানবাদে মাস্টার্স করেছি। মাস্টার্সের সময় মাস্টার্স থিসিসটা যেটা আমার, সেটা আমি উজ্জ্বল সেন, যে এইচআরআইতে কোয়ান্টাম ইনফরমেশন থিওরি গ্রুপটা, ওনার ওখানের প্রিন্সিপাল অ্যাডভাইজার। তো ওনার আন্ডারে আমি আমার মাস্টার্স থিসিস কমপ্লিট করেছি। তারপরে আমি বাইরে অ্যাপ্লাই করা শুরু করেছিলাম। আমার মেজর ইন্টারেস্ট ছিল কোয়ান্টাম ইনফরমেশন থিওরির ওপর, আর সেই হিসেবেই আমি কোন প্রফেসররা কোয়ান্টাম ইনফরমেশন থিওরির ওপর অ্যাক্টিভলি রিসার্চ করে তাদের একটা লিস্ট তৈরি করে তাদেরকে আমি সাবসিকুয়েন্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম। তো তার মধ্যে অস্ট্রেলিয়ার যে আমার সুপারভাইজারের নাম হাওয়ার্ড ওয়াইজম্যান। তো হাওয়ার্ড ওয়াইজম্যান আমাকে অফার দিয়েছিলেন ওনার আন্ডারে কাজ করার জন্য। তো সেই সূত্রেই তারপরে আমি ওখানে চলে যাই পিএইচডি করতে। আচ্ছা, আমাদের দর্শকদের কথা ভেবে আমরা ইঙ্গিতার থেকে একটু অস্ট্রেলিয়াতে পিএইচডি অ্যাপ্লিকেশনের যে প্রসিজিওর আছে সেটা সম্পর্কে একটু ডিটেলে জেনে নিতে চাই, সেটা যদি তুমি। তো বিভিন্ন কান্ট্রির অ্যাপ্লিকেশন প্রসিডিওর ডিফার করে, আর কান্ট্রি বেসিসে কিছু এক্সামস থাকে যেগুলো অ্যাপ্লাই করতে হয় এক্সামসগুলোর জন্য। তো অস্ট্রেলিয়াতে ইন জেনারেল কোনো অ্যাকাডেমিক পজিশনের জন্য এক্সাম আলাদা করে কোনো দিতে হয় না। তো আমরা ডাইরেক্টলি সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে একটা ইন্টারভিউ সেশন হওয়ার পর, তো সুপারভাইজার যদি এগ্রি করে যে ঠিক আছে, আই এম রেডি টু টেক ইউ অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট আন্ডার মাইসেলফ, তাহলে এটা সাকসেসফুল হয়ে যায়। আর তারপরে নেক্সট স্টেপ হয় কি, ওই সুপারভাইজারের রেকমেন্ডেশন নিয়ে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা আলাদা করে, যেটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসিডিওর হয়, নিজস্ব একটা অফিসিয়াল প্রসিডিওর থাকে। তার মধ্যে একটা এক্সাম দিতে হয় যেটা হচ্ছে আমাদের ইংলিশ টেস্ট, IELTS, কারণ ইংলিশ টেস্টটা ছাড়া ভিসা অ্যাপ্লিকেশনও সম্ভব হয় না, আর ইউনিভার্সিটিও খুব একটা গ্রান্ট করে না, COE। তো ওইটা একটা এক্সাম যেটা হয় সেটা দিতে হয় অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশনের সময়। ওটার একটা সার্টেন ক্রাইটেরিয়া থাকে, ওই মার্কসটা কোয়ালিফাই করলেই মোটামুটি অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যায়। তো মেন স্টেপ অফ অ্যাপ্লিকেশন ওখানে হচ্ছে সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করে সুপারভাইজার যাতে অ্যাগ্রি করে যে ঠিক আছে, আমাদের অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে, আমি ইউনিভার্সিটিকে জানিয়ে দেবো যে আমি এই স্টুডেন্টকে আমার আন্ডারে আন্ডারটেক করছি। তারপরে আর কোনো অসুবিধা নেই, বাকি সমস্ত প্রসিডিওর খুব স্মুথলি সম্ভব হয়। আচ্ছা, পিএইচডির সাথে তার যে ফেলোশিপ সেটা কি কমপ্লিমেন্টারি, নাকি তার জন্য আলাদা করে গ্রান্ট অ্যাপ্লিকেশন করতে হয় গ্রান্টের জন্য? তো এইটা যেটা হয়, মোস্ট অফ দ্য টাইম সুপারভাইজারের উপর পুরোটা ডিপেন্ডেন্ট হয়। তো সুপারভাইজার তখনই একটা পজিশন অ্যাপ্লিকেশন বার করে যখন তার কাছে এনাফ গ্রান্ট আছে, একটা প্রজেক্টের সাথে একটা গ্রান্ট অ্যাসোসিয়েটেড থাকে। তো সেই প্রজেক্টের গ্রান্টের থ্রু দিয়ে সুপারভাইজার স্টুডেন্টসদেরকে পিএইচডি পজিশনের জন্য অফার দেয়। তো মেজরলি যখন একজন সুপারভাইজার বলছে আমার কাছে পিএইচডি পজিশন আছে, দ্যাট মিনস তার সাথে গ্রান্ট অ্যাসোসিয়েটেড আছে। এবারে তাছাড়া ইউনিভার্সিটি গ্রান্টের জন্য অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ইউনিভার্সিটি গ্রান্টটা যেটা হয় সেটা তো গভর্নমেন্ট থেকে আসে, আর সেটা মেজরলি ওরা চেষ্টা করে প্রথমে হোম স্টুডেন্টসদেরকে দেওয়ার, বা ওখানে অস্ট্রেলিয়ার রেসিডেন্টস যারা তাদেরকে। তো এইটাই হচ্ছে ফেলোশিপের মেন ক্রাইটেরিয়া। বাট কিন্তু অবভিয়াসলি যখন সুপারভাইজারের সাথে যে ইন্ট্রোডাকশনটা হবে, ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউতেই সেখানেই কথাবার্তা হয়ে যায় কি ফেলোশিপ কতটা হবে, আর সেটার বেসিসে আমি পিএইচডি পজিশনটা অ্যাকসেপ্ট করবো কিনা।
আর মোস্টলি যদি সুপারভাইজারও ফেলোশিপ গ্রান্ট করে নিজের থেকে, ফেলোশিপের অ্যামাউন্টটা সেম হয়। যদি আমি গভর্নমেন্টে ডাইরেক্টলি অ্যাপ্লাই করি বা সুপারভাইজারের গ্রান্টের থ্রু দিয়ে পাই, দুটোরই অ্যামাউন্টটা সেম হয়। ইঙ্গিতার এই যে জার্নিটা সত্যি আমাদের কাছে ভীষণ ইন্সপায়ারিং, এবং আমাদের যে দর্শক বন্ধুরা আছে আমরা আশা করি যে তাদেরও ইঙ্গিতার এই জার্নিটা অনুপ্রাণিত করবে তাদেরকে। তো আমার একটা প্রশ্ন জানার ছিল খুব, যে ওখানকার রিসার্চ এনভায়রনমেন্টটা কীরকম? ওখানে রিসার্চ এনভায়রনমেন্ট মানে আমি যে গ্রুপে আছি, পার্টিকুলারলি আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, আমি যে গ্রুপে আছি সেখানে রিসার্চ এনভায়রনমেন্ট খুবই হেলদি। তো তারা একটা ফিক্সড উইকডেজে খুব কাজ করে, মানে কাজটা খুব ডিলিজেন্টলি নেয়, আর উইকেন্ডে তারা নিজেরাও একটা অফ থাকে আর স্টুডেন্টসদেরকেও নিজেদের স্পেস দেয়। খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমি বলবো, কারণ স্টুডেন্টসদের ইন্টারেস্ট, স্টুডেন্টসদের মেন্টাল মানসিক হেলথ, যেটা মেন্টাল হেলথ, সেটার প্রতি তারা প্রচণ্ড রকমের কনসিডারেট। এমনকি ওখানে একটা অপশানও আছে যে মেন্টাল হেলথে যদি কোনো স্টুডেন্ট মেন্টালি ঠিকঠাক ফিল না করে তাহলে তারা লিভ নিতে পারে অ্যাপ্রোপ্রিয়েট থেরাপিস্টের কাছে, একটা যদি অ্যাপ্লিকেশন লিখিয়ে নিতে পারে। তো আর প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব একজন এইচডিআর কনভেনার থাকে, যে আমাদের গ্রুপের মধ্যেই যার সাথে ডাইরেক্টলি কাজ হচ্ছে না সেই সুপারভাইজার এইচডিআর কনভেনার হয়। সেই এইচডিআর কনভেনারের সাথে সমস্ত ধরনের আলোচনা করা সেই স্টুডেন্টের ফ্রিডম আছে। কী ধরনের আলোচনা? সেগুলোর মধ্যে হলো রিসার্চটা কীরকম যাচ্ছে, আর পুরোপুরি সেটা কনফিডেন্সিয়াল থাকবে। তার সুপারভাইজারের সাথে ঠিকঠাক রিসার্চটা এগোচ্ছে কি না, বা মেন্টালি কোনো অসুবিধা হচ্ছে কি না, যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা নানান ধরনের মেন্টাল প্রেশার ফিল করে বাইরে গিয়ে। তো এই জিনিসগুলো ওরা প্রচণ্ড রকমের কনসিডারেট করে। আর আমার মনে হয় এইটা জিনিসটাকে, পুরো এনভায়রনমেন্টটাকে আরও হেলদি রাখে, স্টুডেন্টদেরকে আরও ইন্সপায়ার করে, মোটিভেট করে ভালো করে কাজ করার জন্য। কারণ স্টুডেন্টরা জানে যে মানসিকভাবে প্রেশার খুব একটা তারা ফিল করে না। আচ্ছা, ও আমাদের জানালো যে ওখানকার যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা সেটা কত সুন্দর তা আমরা জানলাম, এবং এটাও জানলাম যে ওখানে পিএইচডি স্টুডেন্টদের প্রতি কী পরিমাণ যত্ন নেওয়া হয়, তাদের মানসিক হেলথের কথা ভাবা হয়, এবং আরও অন্যান্য জিনিস আমাদের জানালো। এখন আমরা একটু জানতে চাই যে ওর রিসার্চের টপিকটা সম্পর্কে, তার একটু অন্দরমহলে গিয়ে জানতে চাই যে বিষয়টা কী নিয়ে ও রিসার্চ। তো খুব ব্রডলি কথা বলতে গেলে কোয়ান্টাম ইনফরমেশন থিওরি আর ওপেন কোয়ান্টাম সিস্টেমস মেনলি। তো ওপেন কোয়ান্টাম সিস্টেমস হলো এক ধরনের সিস্টেমস যেগুলো, যেরকম আমরা ক্লোজ কোয়ান্টাম সিস্টেমসের উপরে কাজ করি। যখন ক্লোজ কোয়ান্টাম সিস্টেমস মানে এনভায়রনমেন্টের সাথে কোনো ইন্টারাকশন হয় না আর কি। তো ওর যে ইভলিউশনটা সেটা কমপ্লিটলি রিভার্সিবল হয়, ইউনিটারি ইভলিউশন হয়। কিন্তু আমি যদি এমন ধরনের সিস্টেম কনসিডার করি যেটা এনভায়রনমেন্টের সাথে কন্টিনিউয়াসলি ইন্টারাকশন করছে, কী হয়, ইনফরমেশন লুজ হয় এনভায়রনমেন্টে, যেহেতু ইন্টারাকশন হয়। আর কখনো কখনো ইনফরমেশনটা রিট্রিভ করা যায়, কখনো কখনো ইনফরমেশন রিট্রিভ করা যায় না। তো কোয়ান্টাম ইনফরমেশন থিওরিটিক্যাল পার্সপেক্টিভ দিয়ে এই ধরনের ওপেন কোয়ান্টাম সিস্টেমসকে অ্যাপ্রোচ করে। ওপেন কোয়ান্টাম সিস্টেমসকে কীভাবে কন্ট্রোল করা যায়, ওপেন কোয়ান্টাম সিস্টেমসকে কীভাবে ম্যানিপুলেট করে কোয়ান্টাম কম্পিউটেশনের যে কোনো অ্যালগোরিদম সলভ করা যায়, এই ধরনের মেনলি কাজ আমরা দেখে থাকি। তাছাড়া আমাদের গ্রুপে ফাউন্ডেশনাল রিসার্চও হয়, যেটা মেন ফাউন্ডেশনস অফ কোয়ান্টাম মেকানিক্স। আর আমরা যখনই কোনো থিওরি প্রপোজ করি সেটার সাবসিকুয়েন্ট এক্সপেরিমেন্টাল রিয়েলাইজেশন, আমাদের যে এক্সপেরিমেন্টাল কোলাবোরেটর ইমিডিয়েট আমাদের গ্রুপেরই আন্ডারে, তারা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তো কাজগুলো খুবই থিওরি এক্সপেরিমেন্ট মার্জিং লাইনে হয়। আশা করি দর্শকদের এই ওর জার্নিটা শুনে খুবই ভালো লাগছে, এবং ওর যে রিসার্চের যে টপিকটা সেটাও ভীষণ ইন্টারেস্টিং। এবং প্রসঙ্গত বলে রাখি যে কোয়ান্টাম ইনফরমেশান এ সময়কারের একটা হট টপিকও। তো আমি ইঙ্গিতাকে যেহেতু ব্যক্তিগতভাবে জানি, সেই জন্য আমি বলি যে ও খুব ভালো ছবি আঁকে, গান গায়, ছবি তোলে। তো সেই জন্য আমি বলি যে আমি জানতে চাই ওর ওখানকার যে পরিবেশটা, এবং ওখানে যে পিএইচডি করছে সেখানে দাঁড়িয়ে ওর সোশ্যাল লাইফটা কীরকম ওখানকার। তো প্রথমে বলে থাকি যে অস্ট্রেলিয়া খুব লো পপুলেটেড কান্ট্রি।
আমাদের এখানের পপুলেশনের থেকে খুবই লো পপুলেশন। তো প্রথমেই গিয়ে মানে আমি একটা প্রচণ্ড হাইলি পপুলেটেড কান্ট্রি থেকে গিয়ে একটা কমপ্লিটলি লো পপুলেশন কান্ট্রিতে গেছিলাম। তো সেটা প্রথমে একটা অ্যাডজাস্টমেন্টের সময় লাগে। সেই অ্যাডজাস্টমেন্টের সময়ে আমি বুঝতে পারিনি যে ওখানের সোশ্যাল লাইফটা কীরকম, কিন্তু এখন যখন অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে, এখন আমি মোটামুটি জেলিন করে গেছি ওখানের সোশ্যাল লাইফে। এবারে ওদের যে সোশ্যাল লাইফটা হয় খুব আলাদা। আলাদা মানে কী ধরনের, না আমার যে ইন্টারেস্টগুলো শোভন বলল, সেই ইন্টারেস্ট হিসেবে আমি কমন ইন্টারেস্টের লোকজনের সাথে মিট আপ করার অনেক সুযোগ পাই। ওখানে বিভিন্ন রকম ক্লাব হয় সিটিজে, যে ক্লাবগুলো শুধু আর্টিস্টদের ক্লাব হয়, শুধু চেস ক্লাব হয় যারা চেস খেলতে পছন্দ করে, মিউজিকের ক্লাব থাকে, তাছাড়া যদি কেউ ফটোগ্রাফি করতে পছন্দ করে সেই ধরনের ক্লাব থাকে। তো সেই ধরনের ক্লাবের মাধ্যমে আমি সিমিলার ইন্টারেস্টের লোকজনের সাথে অনেক মিট আপ করতে পেরেছি। তারা একসাথে সিমিলার জিনিসের নিয়ে আলোচনা করে। আমরা মিট আপ করি অন উইকেন্ডস, কারণ উইকডেজে খুব একটা সময় হয় না কারোরই। তারপরে আমাদের নিজেদের যে যারা গ্রুপের মধ্যে যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও মাঝে মাঝে কোনো একটা ট্রেকিং বা হাইকিং প্ল্যান করা যায়, বা কারোর বাড়িতে পার্টি হয়, সেই পার্টিতে সবাইকে ইনভাইট করে, এই ধরনের জিনিসপত্র হয়। তাছাড়া আমি নিজের সাথে অনেকটা টাইম স্পেন্ড করি, নিজের মতো করে ছবি আঁকি, বই পড়ি, ছবি তুলি আর কি। এই সমস্ত জিনিসগুলো আমি ওখানে করতে পছন্দ করি। আচ্ছা, আমি আগেই বলে রেখেছি এই ভিডিওতে যে ইঙ্গিতা খুব ভালো গান গায়। তো আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের দর্শকদের কাছে একটা গান শোনানো, একটা গান যদি শোনানো যায় দর্শকদের। এখন কিছু মনে পড়ছে না সেরকম। বাই দ্য ওয়ে, হোস্টও কিন্তু খুব ভালো গান গায়। হোস্ট যদি একটু সঙ্গ দিয়ে দেয় ব্যাপারটা জমে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমি রাজি আছি। শুরু করা যাক তাহলে। হ্যাঁ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। পরিচয় করিয়ে দিই, ক্যামেরার পিছনে ছিল সৌমেন, আমাদের হোস্ট শোভন, এবং আজকে আমাদের স্পেশাল গেস্ট ইঙ্গিতা। Like, Like, comment, comment, Share, share. সাবস্ক্রাইব।